এক অদ্ভুত সংযোগের গল্প, যেখানে শৈশবের একটি নিষ্পাপ বন্ধুত্ব সময়ের স্রোতে হারিয়ে যায়, কিন্তু একটি ঋণের স্মৃতি জীবনের মোড়ে মোড়ে ফিরে আসে। এই গল্পে রয়েছে কৃতজ্ঞতা, ত্যাগ আর একটি প্রতিশ্রুতির অটুট বন্ধন, যা বছরের পর বছর পেরিয়েও একজন তরুণীর মনে গেঁথে থাকে। কিভাবে একটি ছোট্ট ঘটনা একটি জীবনকে বদলে দেয়, আর কিভাবে সেই জীবন অন্যের জীবনকে আলোকিত করে, এই গল্প সেই অসাধারণ যাত্রার কথা বলে। প্রিয়া, যার বয়স বর্তমানে 23 বছর, তার বিয়ে অনেক আগেই হয়ে গেছে, এবং যে পরিবারে তার বিয়ে হয়েছে সেই পরিবার পুরোপুরি ব্যবসায়িক মনোভাবের। তাই এই কারণে যখন প্রিয়ার বিয়ে সেই পরিবারে হয়, তখন সে নিজেও ব্যবসা শুরু করে, এবং বর্তমানে তার ব্যবসা খুব ভালোভাবে চলছে। এমন সময় একদিন একটি ব্যবসায়িক মিটিংয়ের জন্য সে পশ্চিমবঙ্গের কৃষ্ণনগরে কারো সঙ্গে দেখা করতে যায়। সকাল সকালের সময় ছিল, এবং যখনই সে সেখানে পৌঁছায় তার মিটিং সফল হয়। তাই এরপর সে খুব খুশি হয়ে সেখান থেকে ফিরছিল, কিন্তু হঠাৎ পথে কিছু ফাঁকা মাঠ পড়ে, এবং সেই ফাঁকা মাঠে একটি ছেলে যে ছাগল চড়াচ্ছিল তার ওপর প্রিয়ার নজর পড়ে। ছাগল চড়ানো সেই ছেলেটিকে দেখেই সে একদম তার পুরনো স্মৃতিতে হারিয়ে যায়, এবং তারপর তার কারো কথা মনে পড়ে যায়। তখনই প্রিয়া ড্রাইভার দাদুকে বলে, দাদু গাড়ি থামাও, আমাদের এখন অন্য কোথাও যেতে হবে। এরপর ড্রাইভার গাড়ি থামিয়ে জিজ্ঞাসা করে, বলো মা, তোমাকে কোথায় যেতে হবে? তখন সে বলতে শুরু করে, দাদু, শান্তিপুর গ্রামের দিকে গাড়ি চালাও, এখান থেকে প্রায় আধ ঘন্টার পথ, আমাদের সেখানেই যেতে হবে। এই কথা শুনে ড্রাইভার পুরোপুরি অবাক হয়ে যায়, কারণ আজ প্রথমবার প্রিয়া সেই জায়গায় যাচ্ছিল। কারণ বিয়ের পর থেকে এই ড্রাইভারই তার গাড়ি চালাতো, কিন্তু আজ পর্যন্ত সে এই জায়গার কথা কখনো উল্লেখ করেনি। তাহলে সেখানে এমন কি কাজ থাকতে পারে যার জন্য প্রিয়া যাচ্ছে? এই ভেবে ড্রাইভার দ্বিধায় পড়ে যায়, তবুও সে গাড়ি ঘুরিয়ে সেই পথে যাত্রা শুরু করে। প্রিয়া পথে অনেক কিছু ভাবছে, এবং ভাবতে ভাবতে মুচকি হাসছে। ড্রাইভার দাদু এই বিষয়টি লক্ষ্য করে, এবং আর সহ্য না করতে পেরে জিজ্ঞাসা করে, মালকিন, যদি একটা কথা জিজ্ঞাসা করি তুমি কি রাগ করবে? তখন সে বলে, হ্যাঁ দাদু, বলো, তুমি কি জিজ্ঞাসা করতে চাও? ড্রাইভার বলে, মালকিন, আমি তোমাকে আজ পর্যন্ত ওই জায়গায় নিয়ে যাইনি, তাহলে তুমি সেখানে কেন যাচ্ছ? আর কি কারণে সেখানে যাওয়ার নাম শুনে তুমি এত খুশি মনে হচ্ছ? তখন প্রিয়া মুচকি হেসে বলতে শুরু করে, দাদু, এর পিছনে একটু লম্বা গল্প আছে, আমি তোমাকে শুরু থেকে বলছি। এরপর দাদু বলে, ঠিক আছে মালকিন, বলো, কোনো সমস্যা নেই, আমি শোনার জন্য তৈরি। তখন প্রিয়া দাদুকে তার পুরো গল্প শোনাতে শুরু করে, এবং বলে, আজ থেকে প্রায় 10 বছর আগে, যখন আমার বয়স ছিল 13 বছর, তখন আমি আমার নানার বাড়িতে গিয়েছিলাম, কারণ আমার বাবা শহরে থাকতেন এবং আমরা গ্রামে যাওয়ার জন্য খুব উৎসাহী ছিলাম। তাই 13 বছর আগে যখন আমি আমার নানার বাড়িতে যাই, তখন আমি আমার মামার ছেলের সঙ্গে এদিক ওদিক মাঠে খেলতে বেরোতাম। সেই সময় সেখানে একটি ছেলে ছিল যার নাম ছিল অভিষেক। সে ছাগল চড়াতো। সেই ছাগল চড়ানো ছেলেটির সঙ্গে আমরা খেলাধুলা করতাম। সেখানে কোনো ধনী গরিবের ভেদাভেদ ছিল না। খেলতে খেলতে আমাদের সকলের মধ্যে হালকা বন্ধুত্ব হয়ে যায়, এবং আমি প্রতিদিন সেখানে গিয়ে খেলতাম। কিন্তু একদিন যখন আমি আমার মামার ছেলে এবং অভিষেকের সঙ্গে সেখানে খেলছিলাম, তখন আমার কানের একটি দুল খুলে কোথায় যেন হারিয়ে যায়। তখন আমি খুব চিন্তিত হয়ে পড়ি, কারণ সেই দুল আমার বাবা আমার 12তম জন্মদিনে উপহার দিয়েছিলেন, এবং আজ আমি সেটি হারিয়ে ফেলেছি। আমার মা খুব চিৎকার করবে, কারণ সেই দুলটি ছিল সোনার। এই কথা শুনে অভিষেক, যে ছাগল চড়াতো, সেও খুব চিন্তিত হয়ে পড়ে, এবং আমার মামার ছেলেও খুব চিন্তিত হয়। তিনজনেই সেই দুলটি এদিক ওদিক খুঁজতে শুরু করে, কিন্তু অনেকক্ষণ খোঁজার পরও যখন দুলটি পাওয়া যায় না, তখন আমি ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে শুরু করি, কারণ আমার ভয় হচ্ছিল যে বাড়ি ফিরলে যখন মা দেখবে আমার কানে দুল নেই, তখন আমার ওপর চিৎকার করবে। এই দেখে অভিষেক আমাকে শান্ত করতে বলে, কোনো ব্যাপার নেই, চুপ করো, এরও একটা সমাধান হয়ে যাবে। কিন্তু আমি মোটেও চুপ করছিলাম না, কেবল কাঁদছিলাম। তখন অভিষেক বলে, চিন্তা করো না, আমার কাছে টাকা আছে, সেই টাকা দিয়ে আমরা তোমার জন্য আরেকটি দুল বানিয়ে নেব, তাহলে কেউ কিছু বুঝতেও পারবে না। এই কথা শুনে আমি চুপ হয়ে যাই। কিন্তু এখানে অভিষেক মিথ্যে বলেছিল, তার কাছে কোনো টাকা ছিল না। এরপর অভিষেক বলে, ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমি টাকা নিয়ে আসছি, তুমি এই সময় আমার ছাগলগুলোর দিকে নজর রাখো। এরপর অভিষেক সোজা তার বাড়িতে যায়, এবং তার বাবা যে কিছু টাকা জমিয়ে রেখেছিলেন সেই টাকা বাড়ি থেকে বের করে নিয়ে আসে, এবং আমার হাতে দিয়ে বলে, এই নাও টাকা, এই টাকা দিয়ে তুমি আর তোমার ভাই দুজনেই গিয়ে আরেকটি দুল কিনে নাও।
এই কথা শুনে আমি খুব খুশি হয়ে যাই এবং একদম অভিষেককে জড়িয়ে ধরে বলি, তুমি আমার সত্যিকারের বন্ধু। এরপর আমি এবং আমার মামার ছেলে দুজনেই সেখান থেকে চলে যাই এবং অভিষেক তার ছাগলগুলো সেখানেই চড়াতে থাকে। সেই গ্রামের মধ্যে একজন স্বর্ণকার ছিল এবং সেই স্বর্ণকারের কাছে গিয়ে আমার মামার ছেলে, যার বয়স ছিল 17 বছর, সেই টাকা নিয়ে গিয়ে আমার জন্য আরেকটি দুল বানিয়ে দেয় এবং সেটি আমাকে দিয়ে দেয়। এই দুল পড়ার কারণে আমার মুখে একটা আলাদা খুশি ফুটে ওঠে এবং তারপর আমি নিশ্চিন্তে বাড়ি চলে যাই। কিন্তু এখানে যখন অভিষেক সন্ধ্যায় তার বাড়ি ফেরে, তখন তার বাবা জানতে পারেন যে অভিষেক তার জমানো টাকা নিয়ে গেছে। তখন তিনি তার উপর মারধর শুরু করেন। যদিও টাকার পরিমাণ বেশি ছিল না, মাত্র 2000 টাকা ছিল, যা আমাকে দেওয়া হয়েছিল, কিন্তু অভিষেকের বাবার এই বিষয়ে বেশি রাগ হয় যে তার ছেলে চুরি করেছে এবং সে বলছে না যে সেই টাকা কোথায় খরচ করেছে। তার বাবা তাকে মারতে থাকেন, কিন্তু অভিষেক একটিও কথা বলে না যে সেই টাকা দিয়ে কি করেছে। এই কথা আমার এবং আমার মামার ছেলেরও জানা ছিল এবং আমরা দূরে দাঁড়িয়ে এটি দেখছিলাম। কিন্তু অভিষেক যে ছাগল চড়াতো, সে আমার নাম মোটেও বলে না যে সে এই টাকা দিয়ে কি করেছে। অনেকক্ষণ মারধরের পর তার বাবা তাকে ছেড়ে দেয় এবং অভিষেক ব্যথা সহ্য করে চুপচাপ বসে থাকে। এরপর আমার এই বিষয়ে খুব খারাপ লাগে এবং আমি মনে মনে ঠিক করি যে যখনই আমার কাছে টাকা হবে তখন আমি অবশ্যই অভিষেককে এই টাকা ফিরিয়ে দেব, যাতে সে এই টাকা তার বাবাকে দিতে পারে এবং তার উপর থেকে চোরের কলঙ্ক মুছে যায়। আমি এমন ভাবি, কিন্তু আমিও তো তখন ছোট ছিলাম, আমার কাছে এত টাকা কোথায় থাকবে? এবং ধীরে ধীরে সময় পার হতে থাকে। সময়ের সঙ্গে সঙ্গে আমি বড় হতে থাকি এবং যখনই আমার বিয়ের বয়স হয় তখন আমার বাবা মা আমার বিয়ে দিয়ে দেন। বিয়ের পর আমি আমার স্বামীর সঙ্গে জীবন কাটাতে শুরু করি। এখানে আমার শ্বশুরবাড়ির পরিবারের সকলেই তাদের নিজস্ব আলাদা আলাদা ব্যবসা করতেন, তাই আমার জন্য একটি ব্যবসা স্থাপন করে দেওয়া হয় এবং আমি দিনরাত পরিশ্রম করে সেই ব্যবসাকে অনেক উন্নতির দিকে নিয়ে যাই। যখন থেকে আমি ব্যবসা শুরু করেছি তখন থেকেই দাদু, যিনি আমার গাড়ি চালান, তিনি আমার স্থায়ী ড্রাইভার এবং আমাদের সম্পর্ক বাবা মেয়ের মতো। আমি যদি কোনো পরামর্শ নিতে চাই তাহলে এই দাদুর কাছ থেকে নিই। এই কারণেই আজ আমি তাকে পুরো গল্পটি বলে দিলাম। বললাম, দাদু, যখন পথে আমি ছাগল চড়ানো ছেলেটিকে দেখলাম তখনই এখানে আমার নানার বাড়ি ছিল, বেশি দূরে নয়, তাই ভাবলাম চলো অভিষেকের সঙ্গে দেখা করে আসি এবং আজ তার সেই ঋণও শোধ করে দেব, যার জন্য সে শৈশবে এত মার খেয়েছিল। যদিও এখন সেই টাকার কোনো মূল্য নেই, তবু আমি তার সঙ্গে দেখা করতে চাই, কারণ সে খুব ভালো মানুষ ছিল এবং আমার দুঃখ দেখে সে বাড়ি থেকে 2000 টাকা এনে আমাকে দিয়েছিল। এই কথা শুনে ড্রাইভার দাদু এই বিষয়ে খুব অবাক হয় এবং সেও অভিষেককে দেখতে চায়। দুজনেই গাড়ি ছুটিয়ে সোজা সেই গ্রামে পৌঁছে যায় যেখানে আমার নানার বাড়ি ছিল। সেখানে পৌঁছে আমি ড্রাইভার দাদুকে পথ দেখাতে থাকি এবং ধীরে ধীরে আমরা অভিষেকের বাড়িতে পৌঁছে যাই, যেখানে অভিষেক আগে থাকত। অভিষেকের বাড়ির সামনে গাড়ি থামে এবং তখন সময় হচ্ছিল প্রায় বেলা 3টে। এত বড় গাড়ি অভিষেকের বাড়ির সামনে থামতেই পাড়া প্রতিবেশীরা বাড়ি থেকে বেরিয়ে গাড়িটি দেখতে শুরু করে, কারণ অভিষেক এখনো খুব গরিব মানুষ। যেমন বাড়ি আগে ছিল তেমনই বাড়ি এখনো আছে। এত বড় গাড়ি তার দরজায় কি করছে এটি দেখার জন্যই পাড়া প্রতিবেশীরা বেরিয়ে এসেছিল। এরপর আমি গাড়ি থেকে নামি এবং নামার সময় একজন প্রতিবেশী আমাকে দেখছিল। তাকে বললাম, এটাই তো অভিষেকের বাড়ি, তাই না? তখন সেই প্রতিবেশী মাথা নাড়ায় এবং আমার দিকে তাকিয়ে থাকে, কারণ আমি খুব দামি পোশাক পরেছিলাম এবং খুব বড় গাড়ি থেকে নেমেছিলাম। কিন্তু আমি সোজা সেই দরজায় পৌঁছে যাই এবং দরজায় টোকা দিতে শুরু করি। দরজায় টোকা দেওয়ার সঙ্গে সঙ্গে ভিতর থেকে দুটি নিষ্পাপ শিশু বেরিয়ে আসে। একজনের বয়স প্রায় 8 বছর এবং অন্য মেয়েটির বয়স প্রায় 6 বছর। তারা বেরিয়ে আসতেই আমি বুঝতে পারি যে এরা অভিষেকেরই সন্তান। তারপর আমি তাদের বলতে শুরু করি, বাবু, তোমার বাবা কোথায়? এই কথা শুনে শিশুরা খুব নিষ্পাপভাবে বলে, বাবা তো নেই। তখনই প্রতিবেশীদের মধ্যে একজন এসে বলতে শুরু করেন, ম্যাডাম, এদের বাবার তো অনেক আগেই মৃত্যু হয়ে গেছে, এখন এই শিশুদের তাদের মা পালন করছেন। এই কথা শুনে আমার পায়ের নিচ থেকে মাটি সরে যায়, কারণ যে বন্ধুর ঋণ শোধ করতে আমি এখানে এসেছিলাম সেই বন্ধুই পৃথিবী ছেড়ে চলে গেছে। এরপর গ্রামের লোকেরা সেই শিশুদের মাকে ডাকে, যিনি অন্যের ক্ষেতে মজুরি করছিলেন। যখন তিনি শুনলেন যে তাদের বাড়িতে একজন খুব ধনী মহিলা এসেছেন এবং তার স্বামীর কথা জিজ্ঞাসা করছেন, তখন তিনি দৌড়ে সেখানে আসেন এবং এসে আমাকে দেখে জিজ্ঞাসা করেন, হ্যাঁ বোন, বলুন আপনি কে এবং আমার স্বামীর সঙ্গে আপনার কি কাজ? তখন আমি, যিনি এখনও এই কথায় গভীরভাবে দুঃখিত যে অভিষেক, যার সঙ্গে দেখা করতে আমি এত খুশি হয়ে এসেছিলাম, তিনি পৃথিবী ছেড়ে চলে গেছেন। তবুও যখন অভিষেকের স্ত্রী আমার সামনে থাকেন তখন আমি তার সঙ্গে কথা বলতে শুরু করি।
বলি, দেখো, তুমি আমাকে চিনবে না, কিন্তু তোমার স্বামী আমাকে খুব ভালোভাবে চিনতেন, কারণ এই গ্রামেই আমার নানার বাড়ি ছিল। যদিও আমার মামা এবং তার ছেলে এখান থেকে চলে গেছেন, কিন্তু আমি শৈশবে এখানে আসতাম। তখন তার স্বামীর সঙ্গে আমরা খেলাধুলা করতাম এবং সেখান থেকেই তার সঙ্গে আমার বন্ধুত্ব হয়েছিল। আসলে শৈশবে এমন একটি ঘটনা ঘটেছিল যে আমার একটি দুল হারিয়ে গিয়েছিল এবং তার জন্য অভিষেক আমাকে টাকা দিয়েছিল। তাই সেই টাকা ফিরিয়ে দেওয়ার জন্য আমি এখানে এসেছি। এই কথা শুনে অভিষেকের স্ত্রী পুরোপুরি অবাক হয়ে যায়, কারণ এত বড় ধনী হয়েও আমি সেই টাকা ফিরিয়ে দিতে এসেছি যা তার স্বামী শৈশবে আমাকে দিয়েছিল, এবং তার কোনো প্রমাণও নেই যে সে টাকা দিয়েছিল কি না। এই কারণে তিনি আমাকে চিনতে পারেন যে আমি একজন ভালো মহিলা, এবং তারপর আমাকে বাড়ির ভিতরে স্বাগত জানান। আমি অভিষেকের স্ত্রীর সঙ্গে বাড়ির ভিতরে যাই, শিশুরাও সঙ্গে চলে যায়, এবং বাইরে যারা জড়ো হয়েছিল তারা এদিক ওদিক চলে যায়। ড্রাইভার দাদুও বাড়ির ভিতরে আসেন, এবং তারপর আমি অভিষেকের স্ত্রীর সঙ্গে কথা বলতে শুরু করি। এখানে অভিষেকের একটি ছবি দেওয়ালে ঝুলছিল, এবং যখন আমি সেই ছবিটি দেখি তখন জিজ্ঞাসা করি, বলো, তার মৃত্যু কিভাবে হয়েছিল? তখন অভিষেকের স্ত্রী আমাকে বলতে শুরু করেন, তিনি একটি কোম্পানিতে কাজ করতেন, কিন্তু হঠাৎ একদিন কাজের সময় তার মনোযোগ একটু বিঘ্নিত হয় এবং সেই কারণে তিনি মেশিনের আঘাতে এই পৃথিবী ছেড়ে চলে যান। তার মৃত্যুর পর কোম্পানি থেকে কিছু টাকা পাওয়া গিয়েছিল, কিন্তু সেই টাকা কতদিন চলবে? ধীরে ধীরে সেই টাকাও শেষ হয়ে যায়, এবং তারপর আমি মজুরি করে আমার শিশুদের পালন করছি। আমি জিজ্ঞাসা করি, অভিষেকের বাবা মা কোথায়? তিনি বলেন, তাদের তো অনেক আগেই মৃত্যু হয়ে গেছে। এরপর আমি বাড়ির ভিতরের অবস্থা দেখি, এবং ভিতর থেকে দেখার পর স্পষ্ট বুঝতে পারি যে এই বাড়ির মানুষেরা অনেক কষ্টে তাদের সময় কাটাচ্ছে। তারপর আমি অভিষেকের শিশুদের কাছে ডেকে জিজ্ঞাসা করি, তোমরা কোন ক্লাসে পড়ো এবং কোন স্কুলে পড়ো? কিন্তু এখানে শিশুরা বলে যে তারা আগে পড়ত, কিন্তু তাদের বাবার মৃত্যুর পর থেকে তাদের পড়াশোনা বন্ধ হয়ে গেছে। তারা বলে, আমরা পড়তে যাই না, মা আমাদের বাড়িতেই একটু আধটু পড়ায়, এবং তা থেকেই আমরা পড়াশোনা শিখছি। কারণ আমাদের কাছে এখন এত টাকা নেই, তাই আমরা পড়াশোনা করি না। এই কথা শুনে আমার চোখে জল এসে যায়, এবং ড্রাইভার দাদুর চোখেও জল এসে যায়। এখন আমি, যিনি এতক্ষণ সেই টাকা শোধ করতে চেয়েছিলেন, ভাবতে শুরু করি যে এভাবে কাজ হবে না। আমাকে এই পরিবারের জন্য কিছু না কিছু করতে হবে, কারণ এখানে অভিষেকের স্ত্রীর অবস্থাও স্পষ্ট দেখা যাচ্ছিল। আমি অভিষেকের স্ত্রীকে জিজ্ঞাসা করি, তুমি কত টাকা উপার্জন করো? তখন অভিষেকের স্ত্রী বলতে শুরু করেন, প্রতিদিন আমি 200 টাকা পাই, এবং আমি মজুরি করতে যাই, মাসে 6000 টাকা হয়, কিন্তু এত টাকায় বাড়ির খরচ চলে গেলেও শিশুদের ফি দিতে পারি না। এই কথা বলতে বলতে অভিষেকের স্ত্রীর চোখে জল এসে যায়, এবং তিনি ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে শুরু করেন। এরপর আমি তাকে সান্ত্বনা দিই এবং বলি, চিন্তা করো না, তুমি আমার বন্ধুর স্ত্রী, তাই আমি তোমার জন্য কিছু করতে চাই, এবং আমি তা করব। কিন্তু তখন অভিষেকের স্ত্রী বলেন, না ম্যাম, আমাদের সাহায্যের প্রয়োজন নেই। তখন আমি বলি, আরে এমন কথা নয়, শৈশবে তোমার স্বামী আমার সাহায্য করেছিলেন, এবং এইভাবে আমি তোমার সাহায্য করতে চাই। আমি তোমাকে টাকা দেব না, কিন্তু আমি তোমাকে একটি পথ দেখাতে পারি, যে পথে তুমি তোমার জীবনকে আরও ভালো করতে পারো। এই কথা শুনে অভিষেকের স্ত্রী চুপ করে থাকেন, এবং এরপর আমি সেই মুহূর্তে সেখান থেকে চলে যাই। কিন্তু পরের দিন একটি নতুন উদ্যম নিয়ে সেই গ্রামে ফিরে আসি, এবং এসে প্রথমে শিশুদের একটি ভালো স্কুলে ভর্তি করিয়ে দিই, এবং বলি, এই শিশুরা এই স্কুলে পড়বে, এবং এদের জন্য যা খরচ হবে সেই টাকা তুমি আমাকে দিয়ে দিও, কিন্তু তার আগে আমি তোমাকে টাকা উপার্জনের যোগ্য করে তুলব। তখন অভিষেকের স্ত্রী বলেন, আমি কিভাবে টাকা উপার্জন করতে পারি? আমি বেশি পড়াশোনা করিনি, একটু আধটু পড়াশোনা করেছি। তখন আমি তার দিকে তাকিয়ে মুচকি হেসে বলি, পড়াশোনা বেশি গুরুত্বপূর্ণ নয়, তোমার কাজ করার পদ্ধতি গুরুত্বপূর্ণ। তুমি এটা করো, কাল এই সময় এই জায়গায় চলে এসো, এবং সেখানে আমি তোমার সঙ্গে দেখা করব। এরপর আমি আবার সেখান থেকে চলে যাই। শিশুরা স্কুলে যেতে শুরু করে, এবং এখানে অভিষেকের স্ত্রী সকাল 9টায় সেই জায়গায় পৌঁছে যান যেখানে আমি তাকে বলেছিলাম। সেখানে একটি সেলাই সেন্টার ছিল, খুব ভালো মানের, যেখানে পোশাকের ডিজাইনও করা হতো। তাই আমি অভিষেকের স্ত্রীকে সেখানে কাজে লাগিয়ে দিই এবং বলি, ভালোভাবে সেলাই শিখে নাও, এবং এখানে যখন তুমি ভালোভাবে সেলাই শিখে যাবে তখন আমি তোমার জন্য একটি সেলাই সেন্টার খুলিয়ে দেব, এবং তারপর তুমি নিজের দমে তোমার জীবন কাটাতে পারবে এবং তোমার কোনো সমস্যা হবে না। এখানে যখন তিনি কাজ শেখেন
তখন ধীরে ধীরে কয়েকদিনের মধ্যে তিনি খুব ভালোভাবে কাজ শিখে যান এবং যখন তিনি ভালোভাবে কাজ শিখে নেন তখন আমি নিজের টাকা দিয়ে তার জন্য সেই শহরে একটি খুব ভালো সেলাই সেন্টার খুলিয়ে দিই, যেখানে তিনি দামি দামি ডিজাইনের স্যুট সেলাই করেন এবং তার পরিশ্রমের কারণে তার কাছে বড় বড় বাড়ির অনেক গ্রাহক আসতে শুরু করে এবং তিনি প্রচুর টাকা উপার্জন করতে শুরু করেন। যখন তিনি টাকা উপার্জন করেন তখন তিনি আমার টাকা ফিরিয়ে দেওয়ার কথা ভাবেন, কিন্তু আমি তা প্রত্যাখ্যান করি। বলি, এটা তোমার স্বামীর ঋণ ছিল যা আমি শোধ করেছি এবং তুমি এই টাকা নিজের কাছে রাখো, তোমার শিশুদের ভবিষ্যতের জন্য জমিয়ে রাখো। আমি আজ পর্যন্ত অভিষেকের স্ত্রী এবং তার শিশুদের সঙ্গে দেখা করতে যাই। যখনই তাদের ফলাফল আসে তখন তাদের ফলাফলের কথা জিজ্ঞাসা করি, তাদের জন্য খেলনা এবং পোশাক নিয়ে যাই এবং এখনও পর্যন্ত তাদের ভালোভাবে দেখাশোনা করছি। এখানে যখন আমার স্বামী এই কথা জানতে পারেন তখন তিনিও আমার ওপর গর্ব অনুভব করেন এবং তিনিও মাঝে মাঝে আমার সঙ্গে তাদের শিশুদের নিয়ে তাদের সঙ্গে দেখা করতে আসেন এবং এই পরিবারের সঙ্গে তাদের একটি আলাদা বন্ধন তৈরি হয়ে গেছে। গ্রামের লোকেরা এই কথা শুনে খুব খুশি হয় এবং এখানে সকলেই আমার প্রশংসা করতে শুরু করে। তাই বন্ধুরা, এটি ছিল আজকের গল্প। আপনারা এটি যেমনই পছন্দ করেছেন কমেন্ট সেকশনে জানিয়ে দিন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে আমরা আপনাদের জন্য এমন ভালো ভালো ভিডিও বানানোর জন্য একটু উৎসাহ পাই। এই গল্পগুলো শোনানোর উদ্দেশ্য কাউকে বিরক্ত করা মোটেও নয়। এই গল্প আপনাদের জন্য শোনানো হয় যাতে আপনারা এই গল্প থেকে কিছু না কিছু শিখতে পারেন এবং আপনার জীবনে সেই জিনিসটি প্রয়োগ করতে পারেন। পরবর্তী ভিডিওতে নতুন বিষয় নিয়ে দেখা হবে।